আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান বিপ্লব, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, গুলিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, যেখানে স্বাভাবিক নিয়মে ছাত্রছাত্রীদের ক্লাসে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ক্লাস বা পাঠদান কর্মসূচি পরিচালিত হওয়ার কথা, সেখানে কোভিড-19-এর কারণে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সমাজবিজ্ঞান পড়াবো। সমাজবিজ্ঞান প্রথম পত্র। তোমরা যারা অনলাইনে রয়েছ, আমি গুলিপুর মহিলা কলেজ পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যাকে আমি পড়াবো সমাজবিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তোমরা জানো যে কৌতূহল মানুষকে জ্ঞান অন্বেষণ করতে সাহায্য করে। আজকের সমাজ এবং সভ্যতা প্রকৃতিকে জয় করার ছাড়া আর কিছুই নয়। মানুষ যতই প্রকৃতিকে জানতে চেয়েছে, মানুষ ততই সভ্যতার চরম শিখরে অবস্থান করছে। কাজেই সমাজবিজ্ঞান জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে 1839 সালে এর জন্ম। যদিও সমাজ সংক্রান্ত চিন্তাভাবনা অতি প্রাচীন, কিন্তু ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোর্তের হাত ধরে এই বিজ্ঞান আত্মপ্রকাশ করেছে। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে সোশিওলজি, ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগস শব্দ সমাজ। সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ, সঙ্গী বা সাথী, এবং লগস শব্দের অর্থ জ্ঞান, বিজ্ঞান বা আলাপ আলোচনা বা আলাপচারিতা। তাহলে ব্যুৎপত্তিগত দিক থেকে সমাজ বিজ্ঞান শব্দের অর্থ কী দাঁড়ায়? সমাজ সংক্রান্ত আলোচনা হচ্ছে সমাজ বিজ্ঞান। অর্থাৎ আরও ভালোভাবে বলতে গেলে, যে বিজ্ঞান সমাজ এবং সমাজ কাঠামো সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক পঠন পাঠন করে, সেটাই হচ্ছে সমাজ বিজ্ঞান। এখন দু একজন মনীষীর সংজ্ঞা দেওয়া দরকার। তারা কী বলছে দেখো। বিখ্যাত সমাজ বিজ্ঞানী ম্যাকআইভার, তিনি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কী বলেছেন? সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ যেহেতু সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল, সম্পর্ক ছাড়া কখনো সমাজ হতে পারে না। যেখানে সম্পর্ক নেই সেখানে সমাজ নেই। সমাজ এই কারণে সমাজ অর্থ হচ্ছে সংঘবদ্ধতা, সমাজ অর্থ সাহায্য সহযোগিতা, সমাজ অর্থ সুসম্পর্কের জটিল জাল, সমাজ অর্থ সহধর্মিতা, সহকর্মিতা। সমাজ কখনো দ্বন্দ্ব সংঘাত অ্যাকসেপ্ট করে না। কাজেই তিনি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে যে সামাজিক সম্পর্কের প্রতি তিনি সামাজিক সম্পর্কের প্রতি যে গুরুত্ব আরোপ করেছেন, এই কারণে সংজ্ঞাটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি এভাবে বলছেন সমাজবিজ্ঞানের সংজ্ঞা, যে সামাজিক সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাই হচ্ছে সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান। ফরাসি দার্শনিক এমিল ডুরখেইম, তিনি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে সামাজিক প্রতিষ্ঠানের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধতাই মানুষের সহজাত প্রবৃত্তি। আমরা সমাজে বসবাস করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করি। কাজে প্রতিষ্ঠান ছাড়া সমাজ জীবন অকল্পনীয়। সমাজের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, পরিবার, বিবাহ, ধর্ম, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়। এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো যদি তাদের স্ব ভূমিকা পালন না করে, তাহলে সমাজ জীবন অচল। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো আছে বলেই সমাজ টিকিয়ে আছে। তাহলে একটি এখানে কথা বলা যাক, সেটা হলো যে প্রতিষ্ঠান তাহলে কি? যেহেতু সমাজবিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, অ্যাকর্ডিং টু এমিল ডুরখেইম, তাহলে প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠিত নিয়ম কানুন, যা সমাজের সার্বিক পরিবর্তনের ফলেও টিকে থাকবে। এখন গুলিপুর মহিলা কলেজ দেখা গেল যে একটা শিক্ষা প্রতিষ্ঠান। কেন এটা শিক্ষা প্রতিষ্ঠান? আমি একটা উদাহরণ দিই, যে এটাকে যদি আমি সংঘ বলি, গুলিপুর মহিলা কলেজটাকে যদি আমি সংঘ বলি,
এবং এই সংঘের যে নিয়ম সেটাই হচ্ছে প্রতিষ্ঠান। দেখা গেল যে আমার 9টায় ক্লাস, আমি 11টায় এসে এই ক্লাসটা নিতে পারবো না, কারণ আমার এই ক্লাস পূর্ব নির্ধারিত কার কখন কোন ক্লাস। কাজেই আমি এসে যদি স্যারকে বলি যে স্যার আমি জ্যামের মধ্যে পড়েছিলাম, আমি 9:30 বা 9টার ক্লাসটা নিতে পারি নাই, প্লিজ আমি ক্লাসটা নিব, সম্ভব না। অর্থাৎ প্রতিষ্ঠান এটাই হলো প্রতিষ্ঠান, এই যে নিয়ম এটাই প্রতিষ্ঠান। তো মহিলা বলেন মানে যত বড় বড় বিল্ডিং হোক না কেন এই নিয়মগুলো কখনো ভাঙবে না। তাহলে কি বললাম, প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠিত নিয়ম কানুন যা সমাজের সার্বিক পরিবর্তনের পরেও টিকে থাকবে। এমিল ডুরখেইম এই জন্য বলছেন যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। অর্থাৎ প্রতিষ্ঠান ছাড়া সমাজ যেমন চলতে পারে না, তেমনি প্রতিষ্ঠান ছাড়া মানব জীবন অচল। যাই হোক, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করার আগে আমি দু একটি কথা বলতে চাই যে কোন প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের জন্ম, কী কারণে এর জন্ম হলো। যে ঐতিহাসিক প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব 1789 সাল, যার মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এবং যার একটা অন্যতম বৈশিষ্ট্য হল সামন্তপ্রভুর উচ্ছেদ এবং বুর্জোয়া শ্রেণীর উৎপত্তি। এই সামন্তপ্রভুরা কী করত, সাধারণ মানুষকে শোষণ করে তারা বিলাসবহুল জীবনযাপন করত, ভোগ বিলাসে মত্ত ছিল। তারা এত বিলাসী জীবনযাপন করতো, সাধারণ মানুষকে শোষণ করে, তখন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে বৃদ্ধাচারণ করা শুরু করল। আমরা জানি যে প্রতিটি বিপ্লবে আমরা লক্ষ্য করেছি যে সংখ্যালঘুদের পরাজয় এবং সংখ্যাগরিষ্ঠদের জয়। ফরাসি বিপ্লবের ব্যতিক্রম নয়। এই ফরাসি বিপ্লবের কারণেই সমাজবিজ্ঞানের জন্ম, এবং সেটা অগাস্ট পথে হাত ধরে। যেহেতু সমাজ সংক্রান্ত চিন্তাভাবনা সূত্রপাত অতি প্রাচীন কাল থেকে, তবে গ্রিক দার্শনিকরা সর্বপ্রথম সমাজ সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনার সূত্রপাত করেন। এ প্রসঙ্গে আমি প্লেটো এবং এরিস্টটলের নাম উল্লেখ করতে চাচ্ছি। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রশ্নের পর্যালোচনা করে একটি আদর্শ রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। তার এই সমাজ পরিচালনার কর্ণধার হবে দার্শনিক রাজারা, যাদের কোনো পরিবার বলতে কিছু থাকবে না। কারণ যাদের পরিবার আছে তারা দুর্নীতি পরায়ণ, তারা স্বজনপ্রীতি করে, তারা দুর্নীতি করে, বিভিন্ন ধরনের অপকর্ম তাদের দ্বারা সম্ভব। এটা অ্যাকর্ডিং টু প্লেটো। এই কারণে তিনি সুশাসনের নিমিত্তে প্লেটো কী বলছেন যে দার্শনিক রাজাদের কথা বলেছেন, যাদের পরিবার থাকবে না বলে উল্লেখ করেছেন। কিন্তু তার এই ধরনের সমাজ ব্যবস্থা বা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোথাও গড়ে ওঠে না। এই জন্য প্লেটোকে একজন ভাববাদী দার্শনিক বলা হয়, এবং তার এই স্বপ্নের এই আদর্শ রাষ্ট্র পৃথিবীর কোথাও গড়ে ওঠে না। তারই সুযোগ্য ছাত্র এরিস্টটল। তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি পলিটিক্স, দি ইথিক্স। দি পলিটিক্স, দি ইথিক্স গ্রন্থে সর্বপ্রথম আইন, সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে সুসংগত আলোচনা করেন। তাদের এইসব দর্শন বা চিন্তার ফসল পাশ্চাত্য জগৎকে পাশ্চাত্য জগৎকে প্রদান করে সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরেকজন সমাজবিজ্ঞানী, ফরাসি সমাজবিজ্ঞানী, এনার নাম হচ্ছে এমিল ডুরখেইম। এনার একটা বিখ্যাত বই হচ্ছে দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। আরও বই আছে, যেমন দি সুইসাইড, দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়ন লাইফ। তিনি দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে শ্রম বিভাজন সম্পর্কে আলোচনা করেছেন। তিনি শ্রম বিভাজন বলতে তিনি গোটা সমাজের বিভিন্ন অংশের পরস্পর নির্ভরশীলতার দিকটি নির্দেশ করেছেন। তিনি শ্রম বিভাজন সম্পর্কে আলোচনা করতে গিয়ে সামাজিক সংগতির কথা উল্লেখ করেছেন। তিনি সমাজের সামাজিক সংগতি সংক্রান্ত আলোচনায় তিনি দুই ধরনের সংগতির কথা উল্লেখ করেন। একটা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি, একটা হচ্ছে অর্গানিক সলিডারিটি। মেকানিক্যাল সলিডারিটি তিনি আদিম সমাজের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আদিম সমাজে মানুষের সাথে মানুষের সাদৃশ্য, মানুষের সাথে মানুষের
বৈসাদৃশ্য ছিল না, সাদৃশ্য ছিল। তারা অভিন্ন মূল্যবোধের অধিকারী ছিল, সেখানে বৈসাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। কারণ আদিম মানুষ প্রকৃতির কাছে বড় অসহায় ছিল। বেঁচে থাকার জন্য, বিভিন্ন জীব জানোয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা সংঘবদ্ধ জীবনযাপন করত। তাদের মধ্যে যে সংগতি, যে সুসম্পর্কটা ছিল, এই সম্পর্কটাকে এমিল ডুরখিম মেকানিক্যাল সলিডারিটি বা যান্ত্রিক সংগতি বলে আখ্যায়িত করছে। একটু উদাহরণের সাহায্যে বলতে যাচ্ছি। যেমন একটা মেশিন বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র যন্ত্র নিয়ে মেশিনটা গঠিত। তার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ থাকে এবং এই প্রতিটা যন্ত্রের ফাংশনও রয়েছে, কাজও রয়েছে। ওই মেশিনের কোনো যন্ত্র যদি বিকল হয়ে যায়, পুরো মেশিনটা বিকল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে আদিম সমাজের সংগতিটা কেমন ছিল। যে সমাজে কোনো কিছু ঘটলে হাহাকার উড়ে যেত। কোনো গোত্র অন্য কোনো গোত্র কর্তৃক যদি আক্রমণ হতো বা আক্রমণিত হইত এবং কোনো গোত্রের সদস্য যদি আহত হইতো, তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা বাসায় ফিরত না। ঠিক এই ধরনের সংগতি, এই ধরনের ভালোবাসা, এই ধরনের ভ্রাতৃত্ব এমিল ডুরখিম এই ধরনের সমাজকে তিনি যান্ত্রিক সংগতি বলে আখ্যায়িত করেছে। আর জৈবিক সংগতি, আধুনিক শিল্পায়িত সমাজকে তিনি জৈবিক সংগতি বলে আখ্যায়িত করেছেন। আধুনিক শিল্পায়িত সমাজ মানে জটিল শ্রম বিভাজন। তোমার একটা গার্মেন্টস শিল্পে দেখো কি অবস্থা, যে একজন গার্মেন্টস শিল্পে অনেক শ্রমিক থাকে, প্রতিটি শ্রমিকের এক একটি কাজ। কেউ হাতা কাটতেছে, কেউ সেলাই করতেছে, কেউ বোতাম লাগাচ্ছে, কেউ বোতামের ঘাড় তৈরি করতেছে। মানে এক একটা শ্রমিকের এক একটা কাজ। কেউ কারো কাজে খবরদারি করবে না, যার কাজ শেষে করবে। এবং প্রতিটি কাজের জবাবদিহিতা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রয়েছে। তাহলে একটি ধাপ আরেকটি ধাপের উপর নির্ভরশীল। যেখানে ব্যক্তি যদিও একটি ধাপ আরেকটি ধাপের উপর নির্ভরশীল, তারপরে এখানে এক ধরনের সংগতি বিরাজ করছে। এমিল ডুরখিম এই সংগতিটাকে জৈবিক সংগতি বলে আখ্যায়িত করেছেন। এমিল ডুরখিমের আরেকটি গুরুত্বস্থিতি সুইসাইড, আত্মহত্যা। তোমরা জানো, এই শব্দটির সাথে তোমরা সকলেই পরিচিত রয়েছ। আত্মহত্যা কি? আত্মহত্যা হচ্ছে, তিনি আত্মহত্যা সংক্রান্ত আলোচনা করতে গিয়ে তিনি সামাজিক সংগতির কথা বলেছেন। তাহলে আত্মহত্যা কি, এটা আমাদের জানা প্রয়োজন। আত্মহত্যা হচ্ছে একজন ব্যক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যখন নিজের প্রাণের অবসান ঘটায়, তখন তাকে আমরা আত্মহত্যা বলি। এমিল ডুরখিম বলছেন, যেহেতু আত্মহত্যা হচ্ছে একটা সামাজিক ঘটনা, কাজে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা করতে হবে। অন্য কোনো দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আত্মহত্যার মানে সঠিক ব্যাখ্যা আসবে না। এখন যেহেতু সমাজবিজ্ঞান যে কোনো বিষয় সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবে, অর্থবিজ্ঞান অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবে, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবে। এখন যদি বলা হয় যে অর্থবিজ্ঞান যে আত্মহত্যার কারণ কি, একজন অর্থনীতি ছাত্র বলবে বিভিন্ন কারণ দাঁড় করাবে, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছেলে অনেক বিভিন্ন কারণ দাঁড় করাবে। কিন্তু একজন সমাজবিজ্ঞান, যারা সমাজবিজ্ঞান তোমরা পড়তেছ, যারা সমাজবিজ্ঞানের টিচার, তারা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করবে। কারণ এটা হচ্ছে সমাজতাত্ত্বিক, যেহেতু একটা সামাজিক ঘটনা, অন্য কোনো বিষয়কে নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। একটু উদাহরণ দেই, যে বায়ুর মধ্যে অনেক কি রোগের জীবাণু রয়েছে। এই বায়ুর মধ্যে অনেক রোগের জীবাণু রয়েছে, কিন্তু সকল রোগ মানে সকল রোগ মানে আমাদেরকে আক্রমণ করতে পারে না। তার একটি মাত্র কারণ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আত্মহত্যার তদ্রূপ, আত্মহত্যার কোনো কারণ নেই। একজন মানুষের আত্মহত্যাজনিত প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, সে আত্মহত্যা করবে। এখন তুমি যদি বলো যে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে, পরীক্ষা ফেল করে আত্মহত্যা করেছে, ইম্পসিবল, এটা আত্মহত্যার কারণ না। এখন 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বাচ্চার মধ্যে 2-1টি বাচ্চা আত্মহত্যা করেছে, সেখানে আত্মহত্যার কারণ হিসেবে সেটাকে দাঁড় করা যাবে না। কারণ আত্মহত্যা, যে ব্যক্তির আত্মহত্যা প্রতিরোধজনিত ক্ষমতা যাদের থাকবে না, যার নেই, সে আত্মহত্যা করবে। তো যাই হোক, আরও একজন সমাজবিজ্ঞানী রয়েছে ম্যাকিয়াভেলি, একজন ইতালির সমাজবিজ্ঞানী। তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি প্রিন্স, ম্যাকিয়াভেলির প্রিন্স। ম্যাকিয়াভেলি
তিনি রাজনীতি সংক্রান্ত আলোচনা করতে গিয়ে রাজনীতিকে ধর্ম এবং নৈতিকতা থেকে পৃথক করেছেন। একজন শাসকের গুণাবলী, একজন শাসককে কেমন হতে হয় সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোকপাত করেছেন। হবস তার লেভিয়াথান গ্রন্থে যেমন বলেছেন, মানুষ সম্পর্কে মানুষ ব্যক্তিগতভাবে লোভী, মানুষের মধ্যে প্রতারণা রয়েছে, মানুষের মধ্যে দৃশ্যতা রয়েছে। এই যে মেকিয়াভেলি হবসকে সমর্থন করে বলছেন যে এই ধরনের মানুষের আচরণ যদি এরকম হয় তো অনেক সময় সুশাসনের জন্য অনেক কিছু করতে হবে। এই জন্য তিনি রাজনীতিকে ধর্ম এবং নৈতিকতা থেকে পৃথক করেছেন। যেমন বর্তমান ডোনাল্ড ট্রাম্প মেকিয়াভেলির ফ্রেন্ড, যেখানে যা করা লাগতেছে সেখানে সেটা করতেছে, কোনো জবাবদিহিতা নেই। অর্থাৎ প্রয়োজনের খাতিরে কোথায় বম ফেলতে হবে, কাকে মারতে হবে, সব কিছু করতেছে। তো যা মেকিয়াভেলি অত্যন্ত দক্ষতার সাথে একজন শাসকের যোগ্যতা, শাসক হিসেবে করণীয় বিষয়গুলির উপর আলোকপাত করেন এবং সেই সাথে রাষ্ট্র সংক্রান্ত তথ্য প্রদান করেন, যা পরবর্তীতে রাজনৈতিক আলোচনা ঝড় তোলে। আর একজন জার্মান দার্শনিক রয়েছেন, তার নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার। তিনি তার সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে তার অবদান প্রণিধানযোগ্য। তিনি পুঁজিবাদ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আইডিয়াল টাইপ হিসেবে বা আদর্শ নমুনা হিসেবে তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মকে বেছে নিয়েছিলেন। অর্থাৎ পুঁজিবাদের উৎপত্তি বিকাশ সংক্রান্ত আলোচনায় তিনি আদর্শ নমুনা হিসাবে তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মকে বেছে নিয়েছিলেন। তার আদর্শ নমুনা হচ্ছে কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি মানসিক চিত্র, যার মাধ্যমে কোনো বিষয়ের বাস্তব দিকগুলো মূর্তমান হয়ে ওঠে। অর্থাৎ মানে যখন কোনো সমাজ দার্শনিক বা রাষ্ট্র দার্শনিক কোনো বিষয় সম্পর্কে কোনো বিষয় উদ্ঘাটন করতে যাবে, তখন সেই বিষয় সম্পর্কে তার অন্তর্দৃষ্টি দিক উপলব্ধি করতে হবে। ম্যাক্স ওয়েবার সেই কথাটি বলেছেন। তো যাক, তিনি আইডিয়াল টাইপ হিসেবে প্রোটেস্ট্যান্ট ধর্মকে পুঁজিবাদের উত্থান কথা বলেছেন, যে পুঁজিবাদের মানে প্রোটেস্ট্যান্ট ধর্মের যে নীতিমালাগুলো রয়েছে, এই প্রোটেস্ট্যান্ট ধর্ম কীভাবে পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্মের যে নীতিমালাগুলো রয়েছে, নীতিমালাগুলো হলো টাইম ইজ মানি, সময় সম্পদ, ওয়ার্ক ইজ গড বা অরশিপ, কাজেই ইবাদত। তুমি যা ইনকাম করবা তা সম্পূর্ণ ব্যয় করা যাবে না, বৈরাগ্য জীবনযাপন করো, ভোগে মুক্তি নেই, ত্যাগেই মুক্তি। তিনি আরও বলেন, একজন মানুষ পার্থিব জগতে বা পার্থিব জীবনে যদি অর্থনৈতিকভাবে যদি প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে সে ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারবে না। যদিও মানুষের ভাগ্য ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত, মানুষ কর্মের মাধ্যমে তার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে। যে ধর্মের আর যে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না, সে ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারবে না। যে ধর্মের নীতিমালা এই ধরনের, সেখানে পুঁজিবাদ মানে মানুষ অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে খুবই উদ্বুদ্ধ হয়ে যায়। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ মানে সফর করে দেখেন বা পুঁজিবাদী দেশগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী দেশগুলো পুঁজিবাদের চরম বিকাশ ঘটেছে। এর ব্যতিক্রমও রয়েছে। যাক, সময় স্বল্পতার কারণে আজ এ পর্যন্তই। আমি তোমাদের আবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখো। ধন্যবাদ সবাইকে।